ভালোবাসা কি কেবলই এক সুন্দর অনুভূতি, নাকি এটি এমন এক মরণ ফাঁদ যেখানে একবার পা দিলে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায়? সোহিনীর জীবন ছিল এক বিষাদময় একাকিত্বে ঘেরা। স্বামী আদিত্যের অবহেলা আর উদাসীনতা তাকে ঠেলে দিয়েছিল এক শিল্পীর মায়াজালে। কিন্তু সে জানত না, পাহাড়ের এই সহজ সরল প্রেমের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার ষড়যন্ত্র। পরকীয়ার সেই চোরাবালিতে যখন সোহিনী নিজেকে হারিয়ে ফেলল, ঠিক তখনই তার জীবনে নেমে এলো এক হাড়হিম করা রাত। যে মানুষটিকে সে পরম বিশ্বাসে ভালোবেসেছিল, তার হাত দিয়েই কি রচিত হলো সোহিনীর জীবনের শেষ অধ্যায়। বিশ্বাসঘাতকতা, লালসা আর অবিশ্বাসের এই গল্পে শেষমেশ জয় কার হলো? দেখুন প্রেম ও প্রতারণার এক করুণ পরিণতির কাহিনী। খুঁজেছি তোকে রাত বেরাতে সিরিজটির এক্সপ্লানেশন। সিরিজটির কাহিনী এবং শেষের চমক যে কাউকে চমকে দিতে বাধ্য। তাই সাসপেন্স থ্রিলার এই সিরিজটির এক্সপ্লানেশন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিরিজের শুরুতেই সোহিনীকে বলতে শোনা যায়, আকাশ থেকে শহরটা খুব সুন্দর দেখালেও মিঠু তা কখনো দেখেনি, তাই আজ তাকে চিরতরে উড়িয়ে দিয়ে সে নিজের পথের সব বাধা সরিয়ে দিল। এরপর এক রাতে শুভম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তার মুখের উপর কারো ওড়না এসে পড়ে। শুভম দেখে সোহিনী তার পাশ দিয়ে চলে যাচ্ছে। সে অবাক হয়ে সোহিনীকে ডাকতে ডাকতে পেছনে ছোটে, কিন্তু ভিড়ের মধ্যে তাকে হারিয়ে ফেলে। শুভম যখন সোহিনীকে হন্য হয়ে খুঁজছিল, ঠিক তখনই সোহিনী তার সামনে এসে দাঁড়ায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শুভম নিজেই সোহিনীকে শ্বাসরোধ করে খুন করেছিল। মৃত মানুষকে এভাবে সামনে দেখে শুভম ভয়ে কুঁকড়ে যায়। এরপর বর্তমানে দেখা যায় আদিত্য নামের একজনের সাথে শুভম গাড়িতে করে কোথাও যাচ্ছে। আদিত্য গাড়ি চালানোর সময় জীবনের অনিশ্চয়তা ও মৃত্যু নিয়ে অদ্ভুত অদ্ভুত সব কথা বলতে থাকে। কথায় কথায় জানা যায় তারা একে অপরের ক্রাইম পার্টনার। আদিত্য যখন শুভমের কাছে সোহিনীর সাথে তার প্রথম পরিচয়ের গল্প জানতে চায়, তখন কাহিনী আবার অতীতে ফিরে যায়। একটি ক্যাফেতে সোহিনীর অনুমতি ছাড়াই তার স্কেচ আঁকছিল শুভম। সোহিনী তা দেখে খুব অপমান করে এবং তার আঁকা ছবি নষ্ট করে দেয়। কিন্তু শুভম যখন জানায় যে সে সোহিনীর বাবার লেখা বইয়ের একজন বড় ভক্ত, তখন সোহিনী কিছুটা নরম হয়। শুভম কৌশলে নিজের বাড়ির ঠিকানাকে আর্ট এক্সিবিশনের ঠিকানা বলে সোহিনীকে আমন্ত্রণ জানায়। সোহিনী সেখানে গিয়ে প্রতারিত বোধ করলেও শুভমের একাকিত্ব এবং পাহাড়ের সহজ সরল জীবনের গল্প শুনে তার মায়া হয়। এরপর অনাথ বাচ্চাদের ছবি আঁকা শেখানোর সুতোয় শুভম প্রতিদিন সোহিনীর সাথে দেখা করতে শুরু করে। তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে এবং সোহিনীও ধীরে ধীরে শুভমের প্রতি দুর্বল হতে থাকে। একদিন শুভম নিজের বাড়ির ছাদে সোহিনীর একটি বিশাল প্রতিকৃতি এঁকে তাকে সারপ্রাইজ দেয় এবং মনের কথা জানায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সোহিনী তাকে থামিয়ে দিয়ে বলে যে সে বিবাহিত। বর্তমানে ফিরে এসে এই সত্য শুনে আদিত্য ক্ষিপ্ত হয়ে শুভমকে গাড়ি থেকে নামিয়ে প্রচন্ড মারধর শুরু করে এবং দাবি করে যে সোহিনী শুধু তারই ছিল। আদি এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠে যে সে শুভমকে খুন করতে উদ্যত হয়, কিন্তু নিজেকে কোনো মতে সামলে নিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আদি আসলে সোহিনীর স্বামী ছিল। শুভম যখন দাবি করে যে সে সোহিনীর বিয়ের ব্যাপারে জানতো না, তখন আদি তিক্ত স্বরে বলে সোহিনী কাকে ভালোবাসতো সেটা আজও অজানা। তাহলে কেন শুভম তাকে খুন করলো? আর আদির সাথেই বা তার এই ক্রাইম পার্টনার হওয়ার সম্পর্ক কিভাবেই বা তৈরি হলো? গল্পটি অতীতে ফিরে গেলে দেখা যায় আদি ও সোহিনীর দাম্পত্য ছিল বিষাদময়। আদি সারাক্ষণ ব্যবসায়িক লোকসান আর কাজের চাপে ডুবে থাকত। সোহিনী বারবার নিজের একাকিত্বের কথা বলতে চাইলেও আদি তাকে গুরুত্ব না দিয়ে উল্টো তুচ্ছ তাচ্ছিল্য করত। খড়গপুরে নিজের বিশাল সম্পত্তি থাকা সত্ত্বেও শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে থাকা আদিকে মানসিকভাবে অস্থির করে তুলেছিল। সে সোহিনীকে আলাদা ফ্ল্যাটে যাওয়ার কথা বললেও সোহিনী বাবার সম্পত্তি ছেড়ে যেতে রাজি ছিল না। আদির অবহেলা আর উদাসীনতা সোহিনীকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। এমন এক পরিস্থিতিতে শুভম সোহিনীর জীবনে আসে। একদিন গভীর রাতে শুভম ছাদের কিনারায় দাঁড়িয়ে ভিডিও কলের মাধ্যমে সোহিনীকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে হুমকি দেয় সোহিনী তার ভালোবাসা স্বীকার না করলে সে ছাদ থেকে লাফ দেবে। নিরুপায় হয়ে সোহিনী তাকে লাইক করার কথা জানায়, কিন্তু এই পুরো ঘটনাটি আড়ালে দাঁড়িয়ে দেখে ফেলে আদি। সে বুঝতে পারে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছে। বর্তমানে ফিরে দেখা যায় আদি ও শুভম একটি ব্রিজের উপর সোহিনীর লাশটি ফেলার জন্য আসে। মাঝপথে পুলিশের কবলে পড়তে পড়তে তারা কোনো মতে বেঁচে যায়। ব্রিজের উপর লাশটি পানিতে ফেলার সময় শুভম আদিকে সাহায্য করতে বললে আদি সাফ জানিয়ে দেয়
শুরুটা যেহেতু শুভম করেছে, শেষটাও তাকেই করতে হবে। লাশটি ফেলার সময় অসাবধানতাবশত সোহিনীর ফোনটি ব্রিজের উপর পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে আরও দেখা যায় সোহিনীর জন্মদিনে শুভম তাকে এক রোমান্টিক সারপ্রাইজ দেয়। সোহিনী আক্ষেপ করে জানায় যে তার স্বামী তার জন্মদিন পর্যন্ত মনে রাখেনি। আদি তাকে সারাক্ষণ সন্দেহ করে আর চোখে চোখে রাখে। শুভম তখন সোহিনীকে পরামর্শ দেয় আদির সাথে সম্পর্ক চুকিয়ে তার সাথে মেঘালয়ে পালিয়ে যেতে। শুভম তাকে কথা দেয় যে সে থাকতে সোহিনীর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। অথচ শেষ পর্যন্ত শুভমের হাত দিয়েই সোহিনীর জীবনের করুণ সমাপ্তি ঘটে। আদি এবং শুভমের মধ্যকার সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা এক নৃশংস ষড়যন্ত্রের বিস্তারিত চিত্র এই অংশে ফুটে ওঠে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সোহিনী যখন শুভমের বাড়িতে ছিল তখনই আদি তাকে ফোন করে অবিলম্বে বাড়িতে ফেরার নির্দেশ দেয়। আদি ভয়ে তটস্থ সোহিনী তাড়াহুড়ো করে বের হতে গিয়ে নিজের ফোনটি শুভমের বিছানায় ফেলে রেখে চলে যায়। শুভম তাকে এগিয়ে দিতে নিচে নামলে সেই সুযোগে আদি আড়াল থেকে বেরিয়ে শুভমের ফ্ল্যাটে প্রবেশ করে। সেখানে ছড়িয়ে থাকা লাল হার্ট শেপের কাগজ এবং সোহিনীর অর্ধেক আঁকা পোর্ট্রেট দেখে আদি ঈর্ষায় ও অপমানে জ্বলে ওঠে। সে মনে মনে কল্পনা করে নেয় তাদের ঘনিষ্ঠতার মুহূর্তগুলো। বিছানা থেকে সোহিনীর ফোনটি তুলে নিয়ে আদি ঘরের এক কোণে লুকিয়ে পড়ে। সোহিনী ক্যাবে ওঠার পর ওটিপি দেওয়ার জন্য ফোন না পেয়ে শুভমকে নিয়ে আবার ফ্ল্যাটে ফিরে আসে। তারা যখন হন্য হয়ে সারা ঘরে ফোন খুঁজছিল, আদি তখন নিঃশব্দে ওৎ পেতে সব দেখছিল। শুভম নিজের ফোন থেকে বারবার সোহিনীকে কল করলেও আদি সেটি সাইলেন্ট করে রাখায় তারা কোনো রিংটোন শুনতে পায় না। ফোন খোঁজার এক পর্যায়ে সোহিনী শুভমের টেবিলের একটি ড্রয়ার খুলতে গেলে শুভম অস্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে সেটিকে আটকে দেয়। এই ড্রয়ারে এমন কিছু গোপন রহস্য ছিল যা শুভম কোনোভাবেই সোহিনীর সামনে আসতে দিতে চায়নি। এরপর নিরাশ হয়ে সোহিনীকে নিয়ে শুভম বেরিয়ে যায়। বর্তমানে ফিরে দেখা যায় আদি শুভমকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে সোহিনীর ফোনের কথা জিজ্ঞেস করে। শুভম অত্যন্ত উদাসীনভাবে জানায় যে লাশ ফেলার সময় ফোনটি সে পানিতে ফেলেনি, সম্ভবত ওটা ব্রিজের উপরে রয়ে গেছে। আদি প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে এবং শুভমকে অপেশাদার বলে গালি দেয়। পুলিশের ভয়ে অস্থির হয়ে আদি নিশ্চিত হওয়ার জন্য সোহিনীর নাম্বারে কল করলে অপর প্রান্ত থেকে এক অপরিচিত মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। ভয়ে ও আশঙ্কায় আদি দ্রুত ফোন কেটে দিয়ে তাদের বাসায় ফিরে আসে। এরপরেই গল্পের সেই হাড়হিম করা মোড়টি উন্মোচিত হয়। আসলে সোহিনীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য শুভমকে ভাড়া করেছিল খোদ তার স্বামী আদি। ফ্ল্যাশব্যাকে সেই নৃশংস খুনের দৃশ্যটি দেখানো হয়। আদি নিজেই অফিস থেকে ফিরে শুভমকে বাড়ির ভেতর ঢুকিয়ে দেয় এবং নিচে দরজার আড়ালে দাঁড়িয়ে সব তদারকি করে। সোহিনী হঠাৎ শুভমকে ড্রয়িং রুমে দেখে চমকে ওঠে এবং আদির ভয়ে তাকে দ্রুত চলে যেতে অনুরোধ করে। কিন্তু শুভম কোনো মায়া না দেখিয়ে সোহিনী নিজের ওড়না দিয়েই তার শ্বাসরোধ করতে শুরু করে। আদির চোখের সামনে সোহিনী বাঁচার জন্য ছটফট করতে থাকে এবং একসময় নিথর হয়ে যায়। মৃত্যু নিশ্চিত হলে আদি ভেতরে ঢুকে শীতল কণ্ঠে শুভমকে উপহাস করে বলে, শুনেছিলাম সত্যি ভালোবাসলে রাগও নাকি সত্যি হয়, ভালোই করেছ, এবার ওঠো, লাশ সরানোর অনেক কাজ বাকি। তারপর তারা দুজনে মিলে লাশ আর তার ফোনটা কার্পেটে মুড়িয়ে গাড়ির ডিকেতে তোলে। লাশ তোলার সময় সোহিনীর গলার চেনটা পড়ে যায়। আদি সেটা তুলে তার গাড়ির আয়নায় ঝুলিয়ে রাখে। এরপর তারা লাশ নিয়ে চলে যায়। সিন আবার প্রেজেন্টে আসে। আদি বলে, জানি তার ছায় বাড়িতে আর কোনোদিন পড়বে না, তবুও কেন যেন ভয় করছে। জানি সে হারিয়ে গেছে, সে কোথাও নেই, তাও কেন যেন রাত বিরাতে তাকে খুঁজে বেড়ায়। পরদিন আমরা আদি আর শুভমকে একটা চায়ের দোকানে চা খেতে দেখি। আদি শুভমকে বলে, তুমি একটা ভুল করেছ, সোহিনীর ফোন কে যেন পেয়ে গেছে। ফোন করেছিলাম, একটা মেয়ে ফোন তুলেছে। এটা শুনে শুভম ভয় পেয়ে যায়। আদি বলে, আগামী 2 মাস আমরা কোনো যোগাযোগ করব না, আমাকে তুমি ফোন করবে না, আর দেখা করার তো কোনো প্রশ্নই ওঠে না। 3 দিন পর আমি থানায় গিয়ে ডায়েরি করব। আদি বলে, পুলিশকে তো জানাতে হবেই, একটা মানুষ তো আর কর্পূরের মতো উড়ে যেতে পারে না। আমি পুলিশকে বলবো সে আমাকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, এরপর আর তার কোনো খোঁজ নেই। শুভম বলে, আর ডেড বডি? আদি বলে, 2 দিন পর লাশ ফুলে যাবে, এরপর সেটা কার লাশ সেটা আর চেনা যাবে না। আর তুমি ভালোবেসে তার একটা ছবি এঁকেছিলে, অবশ্য সেটা ইনকমপ্লিট হলেও বোঝা যায় যে সেটা কার ছবি, সেটা সরিয়ে দিও, কোনো প্রমাণ যেন রেখো না। এটা শুনে শুভম অবাক হয়ে জিজ্ঞেস করে, আমার ঘরে যেই পেইন্টিং আছে সেটা আপনি জানলেন কি করে? আদি বলে, জানতে হয়, আমার বউ কার সাথে কি করছে সেটার খবর আমি রাখবো না? সেদিন বাড়ি ফিরে সোহিনী অনেক চমকে গিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সোহিনী তার ফোন হারিয়ে বাড়ি এসে বাড়িটা সাজানো দেখে। আদি তার বার্থডে কেকও এনেছিল। তখন হঠাৎ আদি তার সামনে চলে আসে। তাকে দেখে সোহিনী চমকে যায়। আদি তখন সোহিনীকে একটা মোবাইল গিফট করে। সোহিনী ফোন দেখে অবাক হয়ে যায়।
আদি সোহিনীকে বলে, তোমার ফোনটা দাও, আমি সেট আপ করে দিচ্ছি। এটা শুনে সোহিনী ভয় পেতে থাকে, কারণ সোহিনীর কাছে তো আর তার ফোনটা ছিলই না। সে বলতে থাকে, আমি হয়তো ফোনটা কোথাও ফেলে এসেছি, আদি এর জন্য থানায় যেতে চাই। কিন্তু সোহিনী তাকে বলে, আজ আমি অনেক টায়ার্ড, আর তুমিও অফিস থেকে এসে এত সব ডেকোরেশন করেছ, তাই আজকে থাক, কাল আমি থানায় গিয়ে কমপ্লেন করে নেব। আদি বলে, কি অদ্ভুত কোইন্সিডেন্স, আমি আজকেই তোমার জন্য নতুন ফোন কিনলাম, আর আজকেই তুমি তোমার ফোনটা হারিয়ে ফেললে। এরপর সোহিনী আদির সাথে কেক কাটে, কিন্তু সোহিনীর মনে ভয় ছিল, তাই সে আদির সাথে কেক কাটতে অনেক আনকমফোর্টেবল ফিল করে। রাতের বেলা সোহিনী ঘুমিয়ে পড়লে আদি তার পুরনো ফোন বের করে নতুন ফোনে কিছু ডেটা ট্রান্সফার করে। এরপর নতুন ফোনটা সোহিনীর কাছে রেখে পুরনো ফোনটা আলমারির ভেতর বিভিন্ন ফাইলের ভেতর লুকিয়ে রাখে। এরপর সে সোহিনীর মুখে হাত দেয়। সোহিনী তখন জেগে ওঠে। আদি বলে, দিল্লি থেকে ফোন এসেছিল, কালকে যেতে হবে, পরশু ফিরে আসবো। তুমি না বেড়াতে যাওয়ার কথা বলছিলে? আমরা কতদিন কোথাও বেড়াতে যাই না, যাবে? এসব কথা শুনে সোহিনী আদিকে কিছু বলতে চায়, কিন্তু আদি সোহিনীকে শুয়ে পড়তে বলে, যার ফলে সোহিনী আর কোনো কথাই বলতে পারে না। পরদিন সোহিনী আবার শুভমের বাড়িতে যায়। শুভম তখন তার পেইন্টিংটা করছিল। সোহিনী শুভমকে বলে, কোনো বছর তো আমার বার্থডে তার মনেই থাকে না, কিন্তু সে এইবার আমার জন্য ঘর সাজিয়ে বসেছিল। আর ব্যাপারটা কতই অদ্ভুত, যেদিনে আমার ফোন হারিয়ে গেল সেই দিনই সে আমার জন্য নতুন ফোন নিয়ে এলো। তাহলে কি সে সবকিছু জেনে গেল? সোহিনী সব বুঝতে পারে যে শুভমের সাথে তার এভাবে দিন কাটানোটা ঠিক হবে না। তাই সোহিনী শুভমকে বলে, আমার আর এসব ভালো লাগছে না, আমি যখনই বাড়িতে ওকে দেখি আমার মনে হয় আমি এক্ষুনি ধরা পড়ে যাব। আমি তোমাকে কিছু বলতে চাই শুভম। শুভম তখন পেইন্টিং ছেড়ে সোহিনীর কাছে যায়। সোহিনী বলে, আমাদের এটা এখানেই বন্ধ করতে হবে। আমার মনে হচ্ছে আমি আদিত্যকে ঠকাচ্ছি। সে খুবই ভালো আর খুবই অসাধারণ, কিন্তু সে আর 5টা ছেলের মতো নয়। সে তোমার মতো শিল্পী নয়। আমি তোমার মতো পাগলামো ওর মধ্যে খুঁজতে গিয়ে ওকেই পাগল করে দিয়েছি। তাই আমাদেরকে এটা এখানেই শেষ করতে হবে। সোহিনী শুভমের সাথে সব সম্পর্ক ছিন্ন করে চলে যেতে চাইলে শুভম তাকে তাদের স্বপ্নের কথা মনে করিয়ে দেয়, কিন্তু সোহিনী স্পষ্ট জানিয়ে দেয় সে নিজেই আদিকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছিল, তাই এখন তাকে ছেড়ে আসা সম্ভব নয়। শুভমকে দোকানের খেলনার সাথে তুলনা করে সোহিনী তাকে ব্লক করে চলে গেলে শুভম ক্ষোভে ফেটে পড়ে এবং ঘরের সবকিছু তছনছ করে ফেলে। ঠিক সেই মুহূর্তে আদির সাথে শুভমের দেখা হয়। আদি শুভমকে জানায় যে সে তার ও সোহিনীর সম্পর্কের সবটা জানে, এমনকি শুভম যে দিল্লি থেকে পালিয়ে এসেছে এবং তার আসল পরিচয় কি সেই গোপন তথ্য ফাঁস করে দিয়ে আদি তাকে ভয় দেখিয়ে দেয়। এরপর আদি শুভমকে 10 লাখ টাকার বিনিময়ে সোহিনীকে খুন করার প্রস্তাব দেয়। বর্তমানে ফিরে দেখা যায় শুভম হাসতে হাসতে আদিকে এক নির্মম সত্য জানায়। সোহিনী যেদিন খুন হয় তার আগেই সে শুভমকে জানিয়ে দিয়েছিল যে সে আদিকে ছেড়ে কোথাও যাবে না এবং শুভমের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। শুভম আদিকে বিদ্রূপ করে বলে সোহিনী তাকে ছেড়ে আদির কাছে ফিরে যাবে। এটা সে সহ্য করতে পারেনি বলেই আদির খুনের প্রস্তাবে রাজি হয়েছিল। সে চেয়েছিল সোহিনী হয় তার হবে, না হলে আর কারোই হবে না। এই কথা শুনে আদি স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে কেবল রাগ আর ভুল বুঝাবুঝির বশবর্তী হয়ে সে নিজের স্ত্রীকে খুনের পরিকল্পনা করেছিল। আদি দ্রুত বাড়ি ফিরে আলমারিতে রাখা সেই গিফট বক্সটি খোলে, যা সে আগে অবহেলা করেছিল। ভেতরে একটি ঘড়ির স্টিল ব্যান্ড এবং সোহিনীর লেখা একটা চিরকুট পায় সে। সেখানে লেখা ছিল যে সোহিনী আদিকে কতটা ভালোবাসে এবং সে সবসময় আদিরই থাকতে চায়। নিজের ভুল বুঝতে পেরে আদি কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। সোহিনীর হারিয়ে যাওয়া ফোনটি কেউ অন করেছে। মূলত এক মহিলা ও তার মেয়ের ফোনটি কুড়িয়ে পেয়ে থানায় জমা দিয়েছিল। এরপর আদি নিজের অপরাধ ঢাকতে থানায় গিয়ে সোহিনীর নামে একটা মিসিং ডায়েরি করতে চায়, কিন্তু পুলিশ অফিসার সন্দেহ প্রকাশ করে প্রশ্ন করেন, স্ত্রী 3 দিন ধরে নিখোঁজ হওয়া সত্ত্বেও আদি কেন এত দেরিতে রিপোর্ট করতে এসেছে? আদি থানায় গিয়ে দাবি করে যে সে ভেবেছিল সোহিনী রাগ করে কোথাও গেছে এবং পরে ফিরে আসবে। পুলিশের প্রশ্নের জবাবে সে তাদের দাম্পত্য সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক বলে তুলে ধরে এবং নিজেকে একজন শোকাতুর স্বামী হিসাবে উপস্থাপন করে। তবে ঝানু অফিসার আদির কথায় পুরোপুরি আশ্বস্ত না হয়ে তাকে সন্দেহের তালিকায় রাখেন। পরে জানা যায় নিখোঁজ সোহিনী আসলে দেশের পতিত যশা এক শিল্পীর মেয়ে, যার কাছে থাকা এক একটি চিত্রকর্মের মূল্য কয়েক কোটি টাকা। অফিসারের সন্দেহ হয় যে সোহিনীর নিখোঁজ হওয়ার পেছনে এই বহুমূল্য পেইন্টিংগুলোর কোনো যোগসূত্র থাকতে পারে। তদন্তের স্বার্থে ইন্সপেক্টর সোহিনীর বাড়িতে গিয়ে আদির সাথে তাদের অতীত নিয়ে কথা বলেন। আদি জানায় 2 বছরের প্রেমের পর তাদের বিয়ে হয়েছিল এবং সোহিনীর জেদের কারণে সে এতদিন শ্বশুর বাড়িতে থেকেছে।
আলোচনার এক পর্যায়ে অফিসার সোহিনীর ব্যবহৃত গাড়ির খোঁজ করলে আদি জানায় সেটি বর্তমানে সার্ভিসিং সেন্টারে আছে। নিজের স্ত্রী নিখোঁজ হওয়ার দিনে গাড়ি সার্ভিসিংয়ে পাঠানোর বিষয়টি অফিসারের কাছে রহস্যময় মনে হয় এবং তিনি দ্রুত গাড়িটি জব্দের নির্দেশ দেন। পুলিশ চলে যাওয়ার পরপরই আদি লুকিয়ে থাকা শুভমকে বের করে আনে। শুভম উত্তেজিত হয়ে দাবি করে যে সে সোহিনীকে দেখেছে এবং সোহিনী নিশ্চিতভাবেই বেঁচে আছে। সে আগের রাতে সে ওড়না স্পর্শ করার ঘটনার কথা জানালেও আদি তা সাইকিয়াট্রিক সমস্যা বলে উড়িয়ে দেয়। এরপর আদি আলমারি থেকে শুভমের রাখা সোহিনীর একটা ছবি বের করে তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আদি এক চরম সত্য আবিষ্কার করে। যে ফোনটি সে শুভমের বাড়ি থেকে চুরি করে এনে আলমারিতে লুকিয়ে রেখেছিল সেটি সেখানে নেই। পুরো আলমারি খুঁজেও ফোনটি না পেয়ে আদি দিশেহারা হয়ে পড়ে। আদি আলমারিতে ফোনটি না পেয়ে হন্যে হয়ে খুঁজতে থাকে, অথচ শুভম বারবার দাবি করতে থাকে যে সোহিনী বেঁচে আছে এবং সে তার প্রমাণ দেবে। এরই মধ্যে থানার অফিসার আদিকে ডেকে পাঠিয়ে সোহিনীর ফোনটি দেখান। আশ্চর্যের বিষয় হলো ফোনটি আদির অফিসের ড্রয়ার থেকে পাওয়া গেছে বলে পুলিশ জানায়। আদি মনে মনে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে নিজেই ফোনটি আলমারিতে রেখেছিল। সেটি অফিসে গেল কি করে তা তার মাথায় আসছিল না। অফিসার এবার সরাসরি আদিকে জেরা করতে শুরু করেন। তিনি আদির ঋণের বোঝা এবং সোহিনীর বাবার রেখে যাওয়া কোটি টাকার পেইন্টিং এর কথা উল্লেখ করে সন্দেহ করেন যে সম্পদের লোভে আদি তার স্ত্রীকে সরিয়ে ফেলেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সোহিনীকে খুন করার জন্য শুভম কোনো টাকা নয়, বরং সোহিনীর বাবার আঁকা 5টি দামি পেইন্টিং চেয়েছিল। এদিকে পুলিশের ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে যে আদি তার গাড়িটি কোনো যান্ত্রিক ত্রুটির জন্য নয়, বরং রক্ত পরিষ্কার করার জন্য সার্ভিসিং সেন্টারে পাঠিয়েছিল। ফরেন্সিক রিপোর্টে সেই রক্তের গ্রুপ সোহিনীর গ্রুপের সাথে মিলে যাওয়ায় আদির উপর সন্দেহ আরও ঘনীভূত হয়। বাড়ি ফিরে আদি একটি রহস্যময় পার্সেল পায় যেখানে তার আর শুভমের গোপন ছবি ছিল। সে বুঝতে পারে কেউ তাকে ছায়ার মতো অনুসরণ করছে। রাতে শুভমের সাথে দেখা করতে যাওয়ার পথে আদি হঠাৎ দেখতে পায়, কিন্তু মুহূর্তেই সে মিলিয়ে যায়। এর মধ্যেই পুলিশ তাকে একটি অজ্ঞাত লাশ শনাক্ত করতে মর্গে ডাকে। আদি সেটি সোহিনীর লাশ নয় বলে জানালেও পুলিশের হাতে নতুন সিসিটিভির ফুটেজ আসে। সেখানে দেখা যায় 1 সপ্তাহ আগে হাইওয়েতে আদির গাড়িতে সোহিনী নয়, বরং 2জন পুরুষ ছিল। অফিসার তখন আদির সেই রহস্যময় সঙ্গীকে খুঁজছেন। অন্যদিকে আদি নিজের ঘরে ফিরে বিছানায় সেই ওড়নাটি পড়ে থাকতে দেখে যা দিয়ে সোহিনীকে খুন করা হয়েছিল। ড্রেসিং টেবিলে সোহিনীর গয়নাগুলো সাজানো দেখে আদির মনে হতে থাকে যে সোহিনী হয়তো সত্যি আশেপাশে কোথাও আছে। সে কি তার মনের ভুল, নাকি শুভমের দাবি সত্যি? এই দ্বন্দ্বে আদি ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে। আদির মনে জমা হওয়া সব রহস্য আর ভয়ের অবসান ঘটে এক অভাবনীয় মোড়ে। সোহিনী বেঁচে আছে। পুলিশ শুভমের বাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে, কিন্তু যাকে শ্বাসরোধ করে খুন করে ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছিল সে জীবিত ফিরল কিভাবে? এই রহস্যের জট খুলে থানায় সোহিনীর দেওয়া বয়ানে সোহিনী জানায় শুভম আসলে একজন দাগী অপরাধী যার আসল নাম রাজীব সমাজদার। সে কেবল সোহিনীকে ভালোবাসার নাটক করেছিল তার বাবার কোটি কোটি টাকা মূল্যের পেইন্টিংগুলো হাতিয়ে নেওয়ার জন্য। সোহিনী আরও জানায় যে শুভম তাকে বন্দী করে রেখেছিল এবং তার ফোন ও ল্যাপটপ দখল করে নিয়েছিল। এমনকি অতীতে একটি খুনের মামলা থেকে বাঁচতে সে মৃত ব্যক্তির হাতের লেখা নকল করে সুইসাইড নোটও লিখেছিল। সোহিনীর বয়ানের ভিত্তিতে পুলিশ শুভমকে গ্রেপ্তার করে এবং গাড়িতে পাওয়া রক্তের দাগের বিষয়টি সোহিনী একটি দুর্ঘটনা বলে চালিয়ে দিয়ে আদিকে বাঁচিয়ে নেয়। বাড়ি ফেরার পর আসল সত্যটি সামনে আসে। সোহিনী আদিকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার সব মনে আছে। আসলে খুনের দিন শুভম নিজেই সোহিনীকে আদির করা সেই 10 লাখ টাকার চুক্তির কথা ফাঁস করে দিয়েছিল। অর্থাৎ শুভম ও সোহিনী মিলে উল্টো আদিকে ফাঁদে ফেলার ছক কষছিল। সোহিনী বুঝতে পেরেছিল আদির আসল রূপ, তাই সে নিজেকে মৃত সাজিয়ে শুভমের সহায়তায় আদিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। শেষ পর্যন্ত সোহিনী আদিকে ক্ষমা করলেও তাদের সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে যায়। ঘটনার আসল সত্য এই যে খুনের দিন শুভম নিজেই সোহিনীকে আদির পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছিল। আদি চেয়েছিল সোহিনীকে মারার সময় ফোনে তার কান্নার আওয়াজ শুনতে। এই নিষ্ঠুরতা দেখে সোহিনী ও শুভম মিলে আদিকে পাল্টা ফাঁদে ফেলার পরিকল্পনা করে। প্ল্যান অনুযায়ী শুভম আদির সামনে খুনের নাটক করে এবং ব্রিজের উপর থেকে লাশের বদলে একটি বস্তা ফেলে দেয়। এই সময় গাড়ি থেকে নামার সময় সোহিনীর হাত কেটে রক্ত লাগে, যা পরে পুলিশ খুঁজে পায়। আদি অবাক হয়ে জানতে চায় সোহিনী কেন তাকে পুলিশের হাত থেকে বাঁচালো। সোহিনী জানায় সে শুরুতে শুভমের সাথে নতুন জীবন শুরু করতে চেয়েছিল, কিন্তু শুভম যখন তাকে আদির সম্পত্তি দখল করার জন্য উস্কানি দিতে থাকে তখন সোহিনী বুঝতে পারে শুভমের আসল উদ্দেশ্য ছিল তার বাবার কোটি কোটি টাকার পেইন্টিং।
অন্যদিকে সোহিনী লুকিয়ে বাড়িতে গিয়ে জানতে পারে আদি নিজের ঋণ শোধ করতে পৈতৃক সম্পত্তি বিক্রি করেছে, কিন্তু সোহিনীর সম্পত্তিতে হাত দেয়নি। সোহিনী বুঝতে পারে আদি তাকে সম্পত্তির লোভে নয় বরং হারানোর ভয়ে মারতে চেয়েছিল, কিন্তু শুভম তাকে ব্যবহার করতে চেয়েছিল লাভে। তাই সোহিনী বুদ্ধিমত্তার সাথে শুভমের তৈরি করা প্ল্যানটি শুভমের বিরুদ্ধেই ঘুরিয়ে দেয় এবং নিজেকে আহত করে পুলিশকে বিশ্বাস করায় যে শুভমই তাকে কিডন্যাপ করেছিল। অবশেষে আদি ও সোহিনীর মধ্যকার ভুল বোঝাবুঝি মিটে যায় এবং তারা আবার একসাথে থাকতে শুরু করে। কিন্তু গল্পের শেষে এক ভয়াবহ সত্য উন্মোচিত হয়। সোহিনী আসলে আদিকে ক্ষমা করেনি। সে মনে করে কাউকে ভালোবাসলেই তাকে মেরে ফেলার অধিকার জন্মায় না। আদি তাকে মারতে চেয়ে যে অপরাধ করেছে তার শাস্তি হিসাবে সোহিনী তার জীবনে ফিরে এসেছে। আদি এখন সারাক্ষণ এক অজানা আতঙ্কে আর অনুশোচনায় দগ্ধ হবে, আর এটাই হবে সোহিনীর দেওয়া তার জীবনের শ্রেষ্ঠ শাস্তি। অবিশ্বাসের এই করুণ পরিণতির মাধ্যমেই গল্পের সমাপ্তি ঘটে। সিরিজের কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।